আমরা জানি না এই সরকার কতদিন আছে। আচ্ছা, আপনি কি জানেন সরকার কতদিন আছে? জানেন না, আমি জানি না, আমি শিওর আমার পাশে যিনি বসে আছেন উনিও জানেন না যে কতদিন পরে একটি নির্বাচন হতে যাচ্ছে। এক ধরনের ঘোষণা তো প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেটাও খুবই আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। কেন মনে হয়েছে? বিকজ উনি বলেন 25শে ডিসেম্বর, একদিন পার না হতেই ওনার প্রেস সচিব বলেছেন 26শে জুন পর্যন্ত, অর্থাৎ 26 সালের প্রথমার্ধ পর্যন্ত হতে পারে। আবার দেখলাম নির্বাচন কমিশনার বলছেন যে এটা আবহাওয়ার উপরেও নির্ভর করে। মানে তাহলে হয়তো 26শে জুনও না, তাহলে আমাদের 26শে ডিসেম্বর দেখতে হবে। মানে দিজ আর অল স্পেকুলেশনস হুইচ ইজ নট ভেরি হেলদি ফর পলিটিক্স। দ্যাটস অল হোয়াট আই ওয়ান্ট টু সে। যে এই যে প্রত্যেকে তার মতো করে ধারণা করছে, আমি ধারণা করছি আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে, 25শে শেষ, কিন্তু পরের দিন আবার শফিক ভাই বলছে 26শে প্রথমার্ধ, মানে জুন পর্যন্ত ধরতে হবে, কিন্তু আবহাওয়া ধরলে তো আসলে জুন হবে না, তাহলে কি সেটা ডিসেম্বর? এই যে স্পেকুলেশন, এটা আপনার মাথায় যেমন ঘুরে, আমার মাথায়ও ঘুরে, ব্যবসায়ীদের মাথায়ও ঘুরে। সো এটা যখন ঘুরতে থাকে না, তখন সর্বত্রই এক ধরনের অস্থিরতা তৈরি হয়, বিকজ কেউ তার প্ল্যানটা করতে পারে না। এবং প্ল্যানটা যে করতে না পারা, তার একটা বড় দায় হচ্ছে সরকারের নিজের প্ল্যান নাই। আমি আজকে কততম বারের মতো বলছি জানি না, বোধহয় 1000তম বার ছাড়িয়ে গেছে গত 5 মাসে, শর্ট, মিড এন্ড লং টাইম প্ল্যানের কথা আমি বারবার বলেছি। শর্ট টার্মে কি করতে চান, কতদিনের, মিড টার্মে কি করতে চান, কতদিনের, লং টার্মে কি করতে চান, কতদিনে। এখন পর্যন্ত আমরা কোনো ধারণাই পাই নাই, কোনো রকম কোনো আভাসও পাই নাই কি করতে চায় এই সরকার। আমরা কখনো শুনি সংবিধান পুরোটা বাতিল হয়ে যাবে, একদল সেই দাবি তোলে, আবার শুনি তারা প্রোক্লেমেশন, ঘোষণাপত্র প্রস্তুত করেছে, এর সাথে সরকারের কোনো সংযোগ নাই বলে সরকার লাউড এন্ড ক্লিয়ারলি বলে। আবার তার মানে 31শে ডিসেম্বর শেষ হতে না হতেই রাত 1টা বাজে আমরা দেখি সরকার বলছে আমরা ফ্যাসিলিটেট করব। প্রথমে বলেছিল আমরা ঘোষণাপত্র দেব, পরে বলছেন আমরা ফ্যাসিলিটেট করব। অর্থাৎ ওয়ার্ড নিয়ে জার্গালের দরকার নাই, আল্লাহর ওয়াস্তে সহি হন। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বলেন, ওনার পারিষদদের অন্তত সেইটুকু ফলো করলেই সরকার আরেকটু বেটার চলতো। জি, আমি আসলে জুলাই প্রোক্লেমেশন নিয়ে বিএনপির পক্ষ থেকে আসলে কোনো ধরনের অবজেকশন আছে কিনা, থাকলেই বা কেন সেটা? না, আমি যতদূর দেখেছি গণমাধ্যমে এবং দলীয় আলোচনা, যেটা আমার কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি বলেছে গত 15 বছর এবং 111-এর 2 বছর, 17 বছর বিএনপির নেতা কর্মীদের অবিশ্বাস্য রকম ত্যাগের উপরে কিন্তু এই অভ্যুত্থানের বেসটা রচিত হয়েছে, ভিত্তিটা রচিত হয়েছে। এবং অভ্যুত্থানে আপনি যদি নিহতের তালিকা দেখেন, গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন, শহীদের তালিকা দেখেন, আপনি দেখবেন অলমোস্ট 500+ হচ্ছে বিএনপির নেতাকর্মী। সো আপনি আসলে বিএনপিকে বাদ দিয়ে, বিএনপির নেতাকর্মীদের অবদানকে অস্বীকার করে বা ছোট করে দেখিয়ে আপনি যদি কেবলমাত্র 1.5 মাসের অভ্যুত্থানটাকেই ফোকাস করেন, মানে অ্যাজ ইফ এর আগে কিছু হয় নাই, এর পরে কিছু হয় নাই, জাস্ট ওই 1.5 মাস, তাহলে বোধহয় খুব সঠিক হবে না। ইভেন আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু 47 থেকে শুরু করি, আমরা কিন্তু ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু ভাষা আন্দোলনের 4 জন শহীদ এবং যারা এই পটভূমি রচনা করেছেন তাদের অবদান অবশ্য গত 15 বছর মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, বাট সেটা নিয়ে আলোচনা হয়। আমরা 69-এর গণ উত্থান নিয়ে আলোচনা করি এবং তারপরে আমরা 71-এর মুক্তিযুদ্ধ আসি। সো প্রত্যেকটা আন্দোলনের কিন্তু একটা পটভূমি আছে। বিএনপি বলেছে সেই পটভূমিটা যেন এই প্রোক্লেমেশনে থাকে, এইটুকুই। তবে একটা বিষয়, আমি একজন খুবই রাজনীতির সঙ্গে যুক্ত খুবই ক্ষুদ্র একজন কর্মী হিসেবে এটুকু বলি, রাজনীতিতে কিন্তু আপনি যদি পরাজিত হন, সেটা শো করা বা সেটা যদি সবাই বুঝে যায়, এটা কিন্তু ওই পরাজয়ের চেয়েও বড় পরাজয়। বিকজ আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন এবং এটি বিষয়টি খোলামেলা, এটি কিন্তু এখন আর কোনো লুকোছাপার বিষয় না, অ্যান্ড উইচ ইজ গুড। আমরা এটাকে ওয়েলকাম করি। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা আছে, সেই জায়গায় যদি কোনো নতুন দল, আদর্শিক দল গঠিত হয়, সার্টেনলি উই অল ওয়েলকাম দ্যাট। বাংলাদেশের মানুষ এটাকে স্বাগত জানায়। কিন্তু সেই দলটি যখন আপনি গঠন করবার ঘোষণা দিয়েছেন, তখন কিন্তু অলরেডি ইউ আর ইনটু পলিটিক্স, আপনি কিন্তু রাজনীতিতে ঢুকে গেছেন। এবং রাজনীতিতে ঢুকে যাওয়ার পর যখন আপনি খুবই শোরগোল করে বলছেন যে নাও অর নেভার, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ইউজড বিফোর 31st ডিসেম্বর, এখন অথবা কখনোই নয়, নাও অর নেভার। সো এইরকম একটি শোরগোল এবং এরকম একটি হাঁক ডাকের পরে যখন রাত 1টা বাজে সেখান থেকে বলা হয় সরকার করবে, যেই সরকার আগের দিন রাত 12টা পর্যন্ত বলেছে যে
এটা সরকারের ব্যাপার নয়, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ। তারপরে ধুম করে সরকার করবে এবং সরকার নিজেও পাজল, সরকার বলছে ফ্যাসিলিটেট করবে, পরের দিন বলছে, মানে এরকম নানানমুখী বয়ান বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে। দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ডিফিট। তাদের যে 31 ডিসেম্বরের জমায়েত সেটা তো বেশ বড়ই হয়েছিল, মানে সেইখান থেকে তো তাদের কিছুটা যে জনসমর্থন আছে বা মানুষ কেউ অস্বীকার করেনি। আই এম নট চ্যালেঞ্জিং দ্যাট জনসমর্থন, নট অ্যাট অল। আমি শুধু বলছি পলিটিক্সে আপনি যখন এরকম পর্যায়ে তখনই যাবেন যখন আপনি দৃঢ়ভাবে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করবেন এবং আপনার সহযোদ্ধাদের সঙ্গে আপনার সেই বোঝাপড়া হবে যে আমরা সত্যি ডু অর ডাই করবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 144 ধারা ভঙ্গের ব্যাপারে তৎকালীন আওয়ামী লীগ, যারা বায়ান্নর ভাষা আন্দোলনের কথা বলছি, তারা কিন্তু একমত হয়নি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহাদ তখন দাঁড়িয়ে বলেছিল নাও অর নেভার, 144 ধারা আমি ভাঙবই, অ্যান্ড হি ডিড দ্যাট। যে কারণে পরের দিন 21শে ফেব্রুয়ারি আজকে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে পারছে। তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যান মিটিং থেকে, পরে তিনি তার সহকর্মীদের সমর্থন পান কারো কারো। সো এই যে আপনি ডু অর ডাই এর এতে চলে যাচ্ছেন, নাও অর নেভারের মতন শক্ত কথা বলছেন, তখন আপনাকে আসলে ওই স্থিরতাতেই এগোতে হবে যে আপনি ওটা করবেন। ওটা মানে কাম হোয়াট মে, যাই হোক হবে, আমি আমার ওইটা প্রোক্লামেশন আমি দিবই। এটা যদি না হয় তাহলে আপনি এরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজে যাবেন না। এটা কিন্তু আপনার উপরে মানুষ কিন্তু নির্ভর করতে চায় এমন নেতার প্রতি যার কথা এবং কাজ মিলে যায়, যার উপরে সে ভরসা করতে পারে। এটা আপনার পরামর্শদের প্রতি। কিন্তু আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই জুলাই প্রোক্লেমেশন নিয়ে তো সরকার বলেছিল সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, আপনাদের সঙ্গে আলোচনা করেছে কিনা? সেখান থেকে আপনারা মানে 15 তারিখ তো আর 3 দিন আছে, আমরা বুঝতেই পারছি যে 15 তারিখের মধ্যে কোনো রেজাল্ট আসবে। আমি এই প্রশ্নের উত্তর জানি না। আমাদের দলের সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকার আলোচনা করেছে কিনা আমি জানি না। তবে আলোচনা যদি না করে থাকে তাহলে পুরো বিষয়টি কিন্তু আরো বেশি তরল হয়ে যায়, আরো বেশি লাইট হয়ে যায়। এটা ভালো না। শেষ প্রশ্ন আপু, জুলাই প্রোক্লেমেশনে, সেটা হলো যে তারা যে আশঙ্কাটা করে যে পরবর্তীতে তাদের উপর প্রাণনাশের হুমকি আসতে পারে। আমরা এরকম দেখেছি ইতিহাসে যে অনেক সময় যারা একটা অভ্যুত্থান ঘটায়, বিপ্লব ঘটে, তাদেরকে পরবর্তীতে মানে রাজনীতি থেকে মাইনাস করার জন্য অনেক ধরনের তৎপরতা নেওয়া হয়। এই যে ঝুঁকি বা আশঙ্কার কথা তারা ভাবছে, এটা কতটুকু আপনার কাছে মনে হয় যে সঠিক, এবং সেই কারণে কি প্রোক্লেমেশনটা দেওয়া প্রয়োজন কিনা? আপনি যখন একটা পা ফেলবেন, আপনি তার প্রোজ এন্ড কনস চিন্তা করে যদি পা না ফেলেন, আপনাকে তো তার কনসিকুয়েন্স ভোগ করতেই হবে। দেখুন, প্রতিটা বিপ্লবের পরেই প্রতি বিপ্লব হয়। অনেক ক্ষেত্রে বিপ্লবীরা তাদের যোগ্য সম্মান পায় না, অনেক ক্ষেত্রে বিপ্লবীরা তাদের জীবনের নিরাপত্তাটুকুও পায় না। সো সেই জায়গাটাতে আমি বলবো যে অনেক বড় সম্ভাবনা নিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে, অনেক বড় সম্ভাবনা। এবং বাংলাদেশের 90 to 95% মানুষ একমত হওয়া, একত্র হওয়া, এটা কিন্তু আমাদের আমি জানি না মানে 71-এর পরে আর হয়েছে কিনা, এরকম ভাবে হয়নি এতটা। 90-ও আমি বলবো এত হয়নি, এই 2024-এ যা হয়েছে। সো এটার পুরো অপরচুনিটিটা তো আসলে ওদের হাতে ছিল। ওরা এই অপরচুনিটিটা নানাভাবে কেন হারালো, এই প্রশ্ন কি তাদের নিজেদের করা উচিত না? যে এই অপরচুনিটি আমাদের হাত থেকে গেল কেন? আজকে যদি তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন আইন নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসলে এই সরকারের আমলে তারা হয়তো করছে না, বরং পরবর্তীতে সরকার যারা আসবে তারা তাদেরকে কতটুকু স্বস্তিতে বাঁচতে দেবে সেই সংখ্যা তাদের মধ্যে আছে। দেখুন, আওয়ামী লীগ যদি মানে কোনোদিন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তাদের জন্য একটি হুমকি তৈরি করতেই পারে, কিন্তু এর বাইরে আর কোনো রাজনৈতিক দল, হু এভার মেবি, আমার মনে হয় না যে তাদের প্রাণের হুমকি পাওয়ার মতন কোনো বিষয় ঘটবে। ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, সে অন্ধকার দিন আবার ফিরে আসবে, এটা না আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম বিশ্বাস করি না। কেন জানেন? বিকজ মানুষ এখন না এত সোচ্চার হয়েছে, এত সচেতন হয়েছে, এবং এই অভ্যুত্থান না মানুষের ভেতরে একটা বিরাট নাড়া দিয়ে গেছে। আমরা যারা সচেতন মানুষ, যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, তারা যেমন, একেবারে সাধারণ মানুষ যারা হয়তো কোনোদিন ভোটের বাইরে আসলে কোনো রাজনীতিই করে নাই, তারাও কিন্তু এখন নতুন ভাবে ভাবতে শিখেছে, নতুন ভাবে বিষয়টি উপলব্ধি করতে শিখেছে। সো বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদী কায়েম হওয়া এত সহজ না। 1 2 পরে আমরা না তাহলে ওই ভয়েসটা ফ্যাসিবাদকে ছাপিয়ে যাওয়ার মতন হয়নি, বা অ্যাটলিস্ট আমাদের কান পর্যন্ত আসবার মতো হয় নাই। তো
এখন আমি যেটা মনে করি, এখন মানুষের যেই রকম পরিবর্তন আমি লক্ষ্য করি, তাতে একদিনে কিন্তু হাসিনা হাসিনা হয়নি, ফর গড সেক। 2008-এর হাসিনা, 14-এর হাসিনা, 18-এর হাসিনা, 24-এর হাসিনা, চারটা হাসিনা কিন্তু ধীরে 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 আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি মনস্টার, আরো বেশি মাফিয়া হয়ে উঠেছে। এত সহজ মানে না, এটা থুম করে 8 সালে হাসিনা হাসিনা হয়ে গেছে তা নয়। এবং 96-এর হাসিনাকেও আমরা দেখেছি। সো প্রত্যেকটা হাসিনা ইজ এ ডিফারেন্ট হাসিনা, এবং ওই হাসিনাটা তৈরি করার পিছনে শুধু যে আওয়ামী লীগের অবদান আছে তা না, ব্যবসায়ী কমিউনিটির আছে, মিডিয়া কমিউনিটির আছে, দেশের আপামর জনসাধারণের আছে, আমাদের সকলের আছে। বিরোধী দল হিসেবে বিএনপির দায় আছে, প্রত্যেকের দায় আছে। প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে যতটুকু সোচ্চার হওয়া দরকার ছিল ততটুকু হতাম, তাহলে আরেকটা হাসিনা তৈরি হতে পারতো না।